আসসালামু আলাইকুম, স্বাগত বৈশাখী সংবাদে। আপনাদের সাথে আছি আমি মিঠুন মুস্তাফিজ। শুরুতেই বিএসবি ক্যাম্ব্রিয়ান এডুকেশন গ্রুপ সংবাদ শিরোনাম। পালিত হচ্ছে পবিত্র হজ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান, খুতবায় উগ্রপন্থা পরিহারের আহ্বান। ঈদের ছুটিতে ফাঁকা হচ্ছে ঢাকা, মহাসড়কে যানবাহনের দীর্ঘ লাইন, পাটুরিয়া দৌলতদিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় কয়েকশো গাড়ি। এই জামাতের জন্য জাতীয় ঈদগাহের প্রস্তুতি চূড়ান্ত, নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা, শেষ মুহূর্তে জমে উঠেছে সারা দেশের পশুর হাট। আগুনে বিধ্বস্ত টঙ্গীর ফয়েল কারখানায় ধ্বংসস্তূপে চলছে তল্লাশি, মৃতের সংখ্যা বেড়ে 29, গ্যাসের লাইন ফেটে যাওয়ায় আগুন নেভাতে বিলম্ব বলছে ফায়ার সার্ভিস। এবং আজিমপুরে নিহত জঙ্গির পরিচয় প্রকাশ, 90 জেএমবির অপারেশন ও যোগাযোগের মূল দায়িত্ব ছিল তার, বলছে পুলিশ। আত্মহত্যা করেছে জানালেন ময়নাতদন্তকারী চিকিৎসক। শিরোনাম শুনছিলেন। সংবাদে ছাড়াও রয়েছে সন্ত্রাসী হামলা মোকাবেলায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ওবামার, 9/11-এর 15তম বার্ষিকী স্মরণ। এবারে বিস্তারিত। পালিত হলো পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। ঐতিহাসিক আরাফাতের ময়দানে 20 লাখেরও বেশি ধর্মপ্রাণ মুসলমানের কণ্ঠে ধ্বনিত হয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। হজের খুতবায় ধর্মীয় চরমপন্থার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়। অসুস্থতার কারণে সৌদির গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আবদুল্লাহর পরিবর্তে এবার খুতবা দেন গ্র্যান্ড মসজিদের ইমাম শায়খ আব্দুর রহমান আস-সুদাইস। খুতবা শেষে জোহর ও আসরের নামাজ একসাথে আদায় করেন হাজিরা। সূর্যাস্তের পর রাতযাপনের জন্য মুজদালিফায় রওনা হন আল্লাহর মেহমানরা। আরো জানাচ্ছেন গোলাম মোর্শেদ। মহান রাব্বুল আলামিনের প্রশংসা আর মাহাত্ম্য ঘোষণা করে গুনাহ মাফের আকুতি জানালেন আরাফা ময়দানে জড়ো হওয়া সারা বিশ্বের লাখ লাখ হাজি। দিনভর হাজিদের কণ্ঠে ধ্বনিত হয় ইসলামের অমীয় বাণী। রোববার ফজরের নামাজ আদায় শেষে মিনা থেকে আরাফাতের ময়দানে সমবেত হন হাজিরা। সেখানে মসজিদে নিমরা থেকে খুতবা পাঠ করেন সৌদি গ্র্যান্ড মসজিদের ইমাম শায়খ আব্দুর রহমান আস-সুদাইস। অসুস্থতার কারণে খুতবা দেয়া থেকে বিরত থাকলেও উপস্থিত ছিলেন সৌদির গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ। পৌনে 1 ঘন্টার খুতবায় দিন ইসলামের বিধান অনুযায়ী ন্যায়পরায়ণতা, ধৈর্য, ক্ষমা, ভ্রাতৃত্বের ওপর নিষ্ঠাবান হওয়ার আহ্বান জানান খতিব। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে শরিয়ার নিষেধের বিষয়টিও উঠে আসে খুতবায়। গুনাহ মাফ, বিশ্বশান্তি, ভ্রাতৃত্ব এবং ইসলামের সব আমানত রক্ষার জন্য আল্লাহর রহমত কামনা করা হয় মোনাজাতে। খুতবা শেষে জোহর ও আসরের নামাজ একসাথে আদায় করেন আরাফাতের ময়দানে সমবেত মুসল্লিরা। সূর্যাস্ত পর্যন্ত আরাফাতে অবস্থানের পর হাজিরা রওনা হন মুজদালিফায়। সেখানে এক আজানে মাগরিব ও এশার নামাজ আদায়ের পর সারাত খোলা আকাশের নিচে ইবাদত বন্দেগীতে মশগুল থাকবেন আল্লাহর মেহমানরা। মুজদালিফায় পাথর সংগ্রহ করে সোমবার ফজর নামাজ শেষে আবারও মিনায় ফিরে যাবেন হাজিরা। মিনাকে ডান দিকে রেখে হাজিরা দাঁড়িয়ে প্রতীকী শয়তানকে পাথর নিক্ষেপ করবেন। সাধ্যমতো পশু কোরবানি করবেন, ফেলে দেবেন মাথার চুল। এরপর হাজিরা মক্কায় ফিরে কাবা শরীফ তাওয়াফ এবং সাফা মারওয়ায় সাই করে ফিরে যাবেন মিনায়। 11 জিলহজ আরও কিছু আহকাম পালন এবং কাবা শরীফে বিদায়ী তাওয়াফের মাধ্যমে সম্পন্ন হবে পবিত্র হজের সব আহকাম আরকান। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ। আপনজনদের সাথে ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে বেশিরভাগ নগরবাসী রাজধানী ছেড়ে যাওয়ায় অনেকটাই ফাঁকা হয়ে গেছে ঢাকা। সকাল থেকেই বেশিরভাগ ব্যস্ত সড়কগুলোতে যানবাহনের চলাচল ছিল কম। ব্যস্ত সড়কগুলোতেও অলস বসে থাকতে দেখা গেছে রিকশা চালকদের। বন্ধ রয়েছে বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান। কাল থেকে রাজধানী আরও ফাঁকা হয়ে যাবে বলে মনে করছেন নগরবাসী। রাজধানী রেল স্টেশন ও লঞ্চ টার্মিনালে ঘরমুখ মানুষের উপচে পড়া ভিড় দেখা গেলেও বাস টার্মিনালে যাত্রীদের চাপ ছিল সহনীয় পর্যায়ে। সকালে ট্রেন ছাড়তে কিছুটা দেরি হলেও সেই সংকট কেটে গেছে। তবে বাস ও লঞ্চে কয়েক গুণ বেশি ভাড়া নেওয়ার অভিযোগ করেছে যাত্রীরা। এদিকে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করে মহাসড়কে যানজট ও ফেরিঘাটে যাত্রীদের দুর্ভোগের জন্য ক্ষমা চাইলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পার্থ রহমানের রিপোর্ট। ঈদের একদিন আগে মহানগরীর বাস টার্মিনালগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেলেও মহাখালী বাস টার্মিনালের চিত্র ছিল ভিন্ন। যাত্রী সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন পরিবহন শ্রমিকরা।
মহাসড়কে দীর্ঘ যানজটের কারণে অনেকেই বিকল্প পথ বেছে নেয় এবছর বাসে ঘরমুখী মানুষের সংখ্যা কম। তবে যাত্রীর চাপ কম থাকলেও দৌরাত্ম্য কমেনি অসাধু পরিবহন শ্রমিকদের। বেশি ভাড়া আদায়ের অভিযোগ করছেন যাত্রীরা। সব সময় 300 টাকা 320 টাকার মতো নিতে। আমাদের পাশকে আরো যদি বেশি করে তাও আমাদের যাইতে হবে। 368 টাকা, আমরা নিচ্ছি 500 টাকা। একদিনই তো, একদিন 200 টাকা বেশি, তার কিছু না। তবে যাত্রাপথের এসব অনিয়ম ও কষ্ট ভুলে পরিবার পরিজনের সাথে ঈদ উদযাপন করাকেই সবচেয়ে বড় পাওয়া হিসেবে দেখছেন ঘরমুখী মানুষেরা। যাওয়া লাগবে, এখন কষ্ট হইলেও যাইতে হবে। ঈদ মানে তো আনন্দ, তাই না? এই জন্য তো কষ্ট করে যাই বাড়িতে। রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে এসে যানজটের কারণে ঘরে ফেরা মানুষের কষ্টের জন্য দুঃখ প্রকাশ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুর্ভোগ বা অসুবিধা যেটুকুই হয়েছে যেটা সত্য সেটা স্বীকার করব, কারণ হাতের তালু দিয়ে আকাশ ঢাকা যায়। এদিকে কমলাপুর রেল স্টেশন ছিল ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড়। সকালের দিকে ট্রেন ছাড়তে খানিকটা বিলম্ব হলেও বেলা বাড়ার সাথে সাথে সেই সংকট কাটিয়ে উঠেছে রেল কর্তৃপক্ষ। একই চিত্র সদরঘাট লঞ্চ টার্মিনালে। নির্ধারিত সংখ্যার চেয়ে অতিরিক্ত যাত্রী বহন করে ঘাট ছাড়ছে দক্ষিণাঞ্চলগামী লঞ্চগুলো। লঞ্চেও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা। দর্শক, বাড়ি ফেরা মানুষের চাপ রয়েছে সদরঘাটে। সেখানে আছেন সহকর্মী আহমেদ ফয়সাল। এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ফয়সাল, লঞ্চঘাটে যাত্রীর চাপ কেমন দেখছেন জানান। মিঠুন, ধন্যবাদ। সদরঘাট লঞ্চ টার্মিনালে নারীর টানে বাড়ি ফেরা মানুষের ভিড় যদি বলি, এই মুহূর্তে কিন্তু উপচে পড়া ভিড়। বিআইডব্লিউটিএ থেকে সর্বশেষ আমরা যে তথ্যটি নিয়েছি, এই পর্যন্ত 170টি লঞ্চ এই টার্মিনালে ভিড়েছে। এবং আমি যদি এখানে বলি, এই প্রতিটি লঞ্চে যাত্রীদের উপচে পড়া ভিড় এবং প্রতিটি লঞ্চে যাত্রীর সংখ্যা, বা আমরা যে কয়েকটি লঞ্চ ঘুরে ঘুরে দেখেছি এবং তাদের যে নির্দিষ্ট সংখ্যা তার চেয়ে কিন্তু বেশি সংখ্যক যাত্রী নিয়ে কয়েকটি লঞ্চকে আমরা এই টার্মিনাল ছেড়ে যেতে দেখেছি। সেক্ষেত্রে যাত্রীদের সাথে আমরা কথা বলেছি, তারা আসলে অনেকটা নিরুপায় হয়েই এইভাবে বাড়তি যাত্রী হওয়ার পরেও এই ধরনের লঞ্চে তারা চড়ছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন আমার এই পাশেই যে লঞ্চটি রয়েছে, এটি ছাড়াও আশেপাশে দেখেছি প্রতিটি লঞ্চেই কিন্তু এই ধরনের পরিস্থিতি। এবং সেক্ষেত্রে কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে আমরা চেষ্টা করছি নির্দিষ্ট সংখ্যক যাত্রী নিয়ে এই লঞ্চ ছাড়ার জন্য। আর যাত্রী সংখ্যার বিষয়ে তারা যেটি আমাদের বলছেন যে আর মাত্র একদিন পরেই যে ঈদ রয়েছে, সেই ঈদ উপলক্ষ করে নারীর টানে যেসব মানুষ গ্রামে যাচ্ছেন, তারা কিন্তু শেষ মুহূর্তে এসেই লঞ্চকে একমাত্র তাদের যানজট এবং নিরাপদ ভেবেই তারা এই লঞ্চকে বেছে নিচ্ছেন। সেই জন্যই এই চাপটি। এবং আমি যদি শুধু লঞ্চ নয়, লঞ্চের পাশাপাশি এখানে যে টার্মিনাল রয়েছে, সেই টার্মিনালের দৃশ্য যদি আপনাকে আমি একটু দেখাই, টার্মিনালে কিন্তু এখন পর্যন্ত তিল ধারণের কোনো জায়গা নেই। যাত্রীদের এতটাই চাপ, এবং এই চাপ কিন্তু সন্ধ্যার পর থেকেই বাড়তে শুরু করেছে। এবং লঞ্চ মালিক সহ অন্যান্য যারা সংশ্লিষ্ট আছেন, তারা বলছেন আগামী একদিন পরে ঈদ, এই ভিড় আগামীকাল আরো কয়েক গুণ বাড়বে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আর আরেকটু তথ্য আমি আপনাকে দিয়ে রাখি, সেটি হচ্ছে যাত্রীদের নির্বিঘ্নে লঞ্চ টার্মিনালে আসার জন্য কিন্তু সদরঘাট থেকে অর্থাৎ 4 থেকে 5 কিলো সেখানে বন্ধ করে দেয়া হয়েছে। কোনো ধরনের যানবাহন কিন্তু আসতে দেওয়া হচ্ছে না, অর্থাৎ যাত্রীদের এই পুরো পথটুকু কিন্তু হেঁটেই লঞ্চ টার্মিনালে এসে উঠতে হচ্ছে। তারপরও এত ভোগান্তির পরও প্রাণের টানে, নারীর টানে তারা গ্রামে ফিরে যাচ্ছেন, ঈদ উদযাপন করবেন পরিবার পরিজন। ধন্যবাদ ফয়সাল। সদরঘাট থেকে বাড়ি ফেরা মানুষের খবর জানাচ্ছিলেন সহকর্মী আহমেদ ফয়সাল। এদিকে যানবাহনের চাপ বেড়েছে মহাসড়ক সহ দেশের প্রায় সবকটি রুটে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গোড়াই থেকে এলেঙ্গা পর্যন্ত বিভিন্ন পয়েন্টে থেমে থেমে যান চলাচল করা কয়েক কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। বঙ্গবন্ধু সেতু এলাকায়ও দেখা দিয়েছে দীর্ঘ যানজট। এদিকে মুন্সিগঞ্জের শিমুলিয়া কাওড়াকান্দি রুটে বেড়েছে যানবাহনের চাপ। পাটুরিয়া দৌলতদিয়া ঘাটের দুপারে পারাপারের অপেক্ষায় রয়েছে কয়েকশো গাড়ি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে আরও জানাচ্ছেন ফেরদৌস আবির। মাত্র একদিন পরেই ঈদ উল আজহা, তাই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। রাজধানী থেকে দেশের বিভিন্ন জেলামুখী যাত্রীবাহী যানবাহনের চাপ রয়েছে মহাসড়কগুলোতে। পাশাপাশি পণ্য ও কোরবানির পশুবাহী ট্রাক থাকায় প্রায় সব রাস্তায় যানজটের সৃষ্টি হয়েছে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কোনাবাড়ি থেকে মির্জাপুর পর্যন্ত ধীর গতিতে চলছে গাড়ি। কয়েকটি স্থানে যানবাহন বিকল হওয়ায় সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটের।
মহাসড়কের টাঙ্গাইলের গড়াই থেকে এলেঙ্গা পর্যন্ত কয়েকটি পয়েন্টে থেমে থেমে যান চলাচল করছে। পাশাপাশি বঙ্গবন্ধু সেতু এলাকায়ও দেখা দিয়েছে যানজট, বাড়ছে জনদুর্ভোগ। এর থেকে বড় দুর্ভোগ আর কিছু নাই। জ্যামের যে কারণও জানতে পারতেছি না, কি কারণে জ্যাম লাগছে। দূরপাল্লার গাড়ির পাশাপাশি লোকাল গাড়ি বৃদ্ধি পাওয়ায় মুন্সিগঞ্জের শিমুলিয়া কাওড়াকান্দির দুপাশে বেড়েছে যানবাহনের চাপ। এদিকে ঘরমুখ যাত্রীদের সার্বিক নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে এখনও ভোগান্তি কমেনি দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাত্রীদের। পাটুরিয়া দৌলতদিয়া ঘাটের দুপারে পারাপারের অপেক্ষায় রয়েছে কয়েকশো গাড়ি। 19টি ফেরির মধ্যে চলাচল করছে 16টি। ফেরদৌস আবির, বৈশাখী সংবাদ। ঈদুল আজহার নামাজের জন্য চূড়ান্ত হয়েছে জাতীয় ঈদগাহ ময়দানের প্রস্তুতি। এখানে 1 লাখেরও বেশি মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। ঈদগাহ ময়দানের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন এবং র্যাব মহাপরিচালক বেনজির আহমেদ। তারা জানান, আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার সমন্বয়ে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। কাজী বাপ্পার রিপোর্ট। প্রতিবারের মতো এবারও দেশের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে। দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং সর্বসাধারণের কথা মাথায় রেখে 1 লাখের বেশি মুসল্লির নামাজের ব্যবস্থা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এরই মধ্যে সম্পন্ন হয়েছে প্রস্তুতি। রোববার সকালে ঈদগাহ ময়দান পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। এ সময় তিনি জানান, জাতীয় ঈদগাহর সার্বিক মান ও নিরাপত্তা আগের বছরের চেয়ে বাড়ানো হয়েছে। নিরাপদ পরিবেশে, উৎসব মুখর পরিবেশে ইনশাল্লাহ আমরা সবাই আগামী 13ই সেপ্টেম্বর সকাল 8টায় ঈদের প্রধান জামাত জাতীয় ঈদগাহ মসজিদে আদায় করব। এরপর রোববার বিকেলে ঈদগাহ পরিদর্শন করেন র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ। তিনি জানান, সাম্প্রতিক জঙ্গি হামলার বিষয়টি মাথায় রেখেই নিশ্চিত করা হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। ঈদগাহে জায়নামাজ ছাড়া আর কিছু নিয়ে না যাওয়ার অনুরোধও জানিয়েছেন র্যাব মহাপরিচালক। আমরা উইল রিকোয়েস্ট যে শুধুমাত্র জায়নামাজ নিয়ে আপনারা নামাজ পড়তে আসবেন, যাতে করে ল এনফোর্সারদের কাজ করতে সুবিধা হয়। জাতীয় ঈদগাহ ময়দানে প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল 8টায়। তবে প্রাকৃতিক দুর্যোগ হলে ঈদগাহর পরিবর্তে সকাল 8:30টায় বাইতুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে ঈদ জামাত। কাজী বাপ্পা, বৈশাখী সংবাদ, ঢাকা। জমে উঠেছে রাজধানীর কোরবানির পশুর হাট। গরুর ছাগলের সরবরাহ পর্যাপ্ত থাকলেও বেশি দাম হাঁকছেন বিক্রেতারা। এদিকে রাজধানীর কোরবানির পশুর হাট পরিদর্শন করে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, হাটে চাঁদাবাজির খবর পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পশুর হাট ঘুরে এসে রিপোর্ট করছেন কামরান করিম। শাহজাহানপুর রেলওয়ে কলোনি পশুর হাটে সাত সকালেই জমজমাট বেচাকেনা। সিরাজগঞ্জ, জামালপুর, কুমিল্লা, নরসিংদী সহ বিভিন্ন এলাকা থেকে কোরবানির পশু এসেছে এই হাটে। ভারতীয় গরু একেবারেই নেই এই হাটে। দেশি গরু আকারে ছোট হলেও দাম বেশ হাঁকছেন বিক্রেতারা। ফলে ঘন্টার পর ঘন্টা ঘুরোঘুরি করেও পছন্দের পশুটি কিনতে পারছেন না ক্রেতারা। গরুওয়ালারা দাম ছাড়তেছে না আর কি। কাস্টমার করলে তো হবে না, কাস্টমাররা এর আগে আমাদের কাছে কম দামে কিনেছে। ক্রেতার তুলনায় গরু বেশি, অসম্ভব গরু। ইজারাদার ও ব্যাপারীরা বলছেন, দেশের বিভিন্ন স্থান থেকে প্রচুর কোরবানির পশু এসেছে হাটে। আগামীকাল বিকেলের পর পশুর দাম কমে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগামীকাল একটু মনে হয় দাম কমতে পারে, কারণ যেভাবে বিক্রি কিনে হয়েছে এখন তো হাটে প্রচুর গরু আছে। আজকে মানে গরু দেখতেছি, গরুর দামটা কিন্তু অনেক বেশি। তো দামটা মনে হচ্ছে একটু চড়া, তো তারপর হয়তো পেয়ে যাবো। এদিকে রাজধানীর আফতাবনগর কোরবানির পশুর হাট পরিদর্শন করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, হাটে চাঁদাবাজির অভিযোগ পেলে কাউকে ছাড় দেওয়া হবে না। ঢাকার দিকে ইনকামিং আসবে চামড়া, আউটগোয়িং হবে না। এটাই হলো আমাদের এই নিরাপত্তা বাহিনী, এই দিকে নজর রাখবেন। আমরা কোনো চাঁদাবাজি এই ব্যাপারীদের বা গরুর ব্যবসায়ীদের মুখে শুনিনি। আমরা যদি শুনি কোনোখানে হচ্ছে, সেইখানে তাৎক্ষণিক ব্যবস্থা আমরা নেব। সীমান্তে সতর্ক নজরদারির কারণে এবার পশুর হাটে ভারতীয় গরু চোখেই পড়ছে না। তবে নেপাল ও মিয়ানমারের গরু পাওয়া যাচ্ছে হাটে। কোরবানির পশুটি কিনতে এখন সাধারণ মানুষ ছুটছেন এই হাট থেকে অন্য হাটে। ঈদের আগের দিন এ দাম হয়তো কিছুটা নিয়ন্ত্রণে চলে আসবে বলে আশা করছেন ক্রেতা বিক্রেতা দুজনই। কামরান করিম, বৈশাখী সংবাদ, কমলাপুর রেলওয়ে কলোনি কোরবানি পশুর হাট, ঢাকা। দর্শক, এই মুহূর্তে কমলাপুর পশুর হাটে আছেন সহকর্মী সাঈদ খান। কোরবানির পশুর হাটের খবর জানতে আমরা সরাসরি যোগ দিচ্ছি সাঈদের সাথে। শেষ মুহূর্তে কোরবানির পশু কিনতে রাজধানীর হাটে যাচ্ছেন নগরবাসী। পশুর হাটের পরিস্থিতি কেমন দেখছেন সাঈদ? রাজধানীর বিভিন্ন হাটে পশু বিক্রি চলছে। ক্রেতারা তাদের পছন্দের গরু কেনার জন্য এই হাট থেকে ও হাটে ঘুরছেন।
এবছর কিন্তু প্রতি বছরের তুলনায় যে শেষ দিকটায় গরুর ঘাটতি থাকে এবং ভারতীয় গরুর সরবরাহ কম দেখিয়ে শেষ দিকটায় গরুর দাম বাড়িয়ে দেওয়া হয়। এবছর কিন্তু সেই চিত্র একেবারেই উল্টো। এবছর কিন্তু দেশীয় গরুর পর্যাপ্ত সরবরাহ বাজারে রয়েছে এবং ক্রেতারাও কিন্তু স্বাচ্ছন্দ্যে কিনছেন। তবে ক্রেতাদের অভিযোগ বিগত বছরগুলোর তুলনায় এবছর কিন্তু কোরবানির পশুর দাম অনেকটাই বেশি, যা অনেকের সাধ্যকে অতিক্রম করে। আবার বিক্রেতা যারা তারাও অভিযোগ, তাদের সাথে আমরা কথা বলেছি, তাদের সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি যে বুধবার বাজার শুরু হলেও মূলত বেচা বিক্রি শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে। তো বৃহস্পতিবার কিছুটা বেচা বিক্রি হয়েছে এবং এরপর শুক্র শনিবার আজকে মোটামুটি একেবারে শেষ দিনের আগের দিন হাট থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাইদ খান। আমরা সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে এই সংযোগে আমরা পুরোপুরি হাটের খবরটি দেখাতে পারলাম না। আমরা আবারও সংযোগ পাওয়া মাত্র সাইদের সাথে আবারও হয়তো যুক্ত হয়ে সেই খবরটি, কোরবানির পশুর হাটের সবশেষ খবর আপনাদের জানাতে পারবো। যাচ্ছে অন্যান্য খবরে। আর মাত্র একদিন বাদেই ঈদুল আজহা, তাই শেষ মুহূর্তে জমে উঠেছে দেশের বিভিন্ন স্থানের পশুর হাট। ঘুরে ঘুরে সাধ্যের মধ্যে পশু খোঁজ করছেন ক্রেতারা। দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের ভিন্নমত থাকলেও থেমে নেই বেচাকেনা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ফেরদৌস আবিরের রিপোর্ট। একটু দেরি করেই যেন জমে উঠেছে বন্দরনগরী চট্টগ্রামের পশুর হাটগুলো। নগরীতে স্থায়ী দুটি ছাড়াও বসেছে 6টি অস্থায়ী পশুর হাট। এসব হাটে প্রচুর গরুর সমাগম ঘটেছে। তবে হাটে ইন্ডিয়ান, নেপালি, মিয়ানমারের গরু থাকলেও চাহিদার শীর্ষে রয়েছে দেশীয় গরু। চাহিদার কথা মাথায় রেখেই এসব হাটে আনা হচ্ছে বিপুল সংখ্যক পশু। তবে ক্রেতারা বলছেন গত বছরের তুলনায় এবার দাম অনেক বেশি, যদিও বিক্রেতারা বলছেন খরচের তুলনায় কম দামই চাইছেন তারা। গত বছরের চাইতে অবশ্যই তো বেশি আছে। 2 লাখ দাম আছে, ব্যস্ত না 3 লাখ হলে ব্যস্ত। 2 লাখ টাকার গরুর দাম করছে 1 লাখ টাকা। বাজার তত একটা ভালো না। হাটে সব ধরনের অনিয়ম ও চাঁদাবাজি রোধে প্রশাসন তৎপর রয়েছে বলে জানিয়েছে সিটি মেয়র। কোনো ধরনের অনিয়ম না হয় বা কোনো ধরনের চাঁদাবাজি করতে আমরা দিচ্ছি না। এদিকে মাগুরায়ও শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট। ঈদুল আজহা যতই এগিয়ে আসছে ততই বাড়ছে গরু ও ছাগলের বেচাকেনা। পশু আমদানি বেশি হওয়ায় হাটে ক্রেতার ভিড়ও বাড়ছে। মাদারীপুর জেলার শতাধিক পশুর হাটে ভারতীয় গরু না থাকলেও কমতি নেই দেশীয় গরুর। তবে ক্রেতাদের অভিযোগ বিগত বছরের তুলনায় অনেক বেশি দাম চাইছেন বিক্রেতারা, কিন্তু তাতেও থেমে নেই বেচাকেনা। একটু বেশি হলো আমরা স্বাস্থ্যভাবে কিনতে পারছি। স্বাদ আর সাধ্যের মধ্যে কোরবানির পশু কিনে নির্বিঘ্নে যেন বাড়ি ফিরতে পারে, এমনটাই প্রত্যাশা সকলের। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ। আগুন নিয়ন্ত্রণে এলেও এখনও ধোঁয়া বের হচ্ছে টঙ্গীর ফয়েল কারখানার 3টি ভবনের ধ্বংসস্তূপ থেকে। তবে ধ্বংসস্তূপে তল্লাশি শুরু করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। কারখানার গ্যাস পাইপ লাইন ফেটে যাওয়ায় আগুন নেভাতে দেরি হয় বলে জানায় তারা। এই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে 25 জন। নিখোঁজ স্বজনদের খোঁজে কারখানার সামনে ভিড় করতে দেখা গেছে অনেককে। কারখানা পরিদর্শন করে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, তদন্তের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গাজীপুর প্রতিনিধি খায়রুল ইসলামকে সাথে নিয়ে ইকরামুল আদনানের রিপোর্ট। শনিবার ভোর 6টায় আগুন লাগার 36 ঘন্টা পর রোববার সন্ধ্যার আগেও এমন ধোঁয়া উঠতে দেখা যায় টঙ্গীর ফয়েল কারখানার 3টি ভবন থেকে। তবে আগুন নিভে যাওয়ায় ধ্বংসস্তূপে তল্লাশি শুরু করে ফায়ার সার্ভিস কর্মীরা। মূলত যে চাপা পড়াতে আমাদের বিলম্ব হচ্ছে, আমরা চেষ্টা করছি সম্পূর্ণ নির্গত না হওয়া পর্যন্ত আমরা আছি এখানে। কারখানার বয়লার বিস্ফোরণে আগুন লাগার কথা বলা হলেও শিল্প মন্ত্রণালয়ের বয়লার পরিদর্শক কর্মকর্তা বলছেন কারখানার 2টি বয়লার অক্ষত আছে। কারখানার গ্যাসের পাইপলাইন ফেটে যাওয়ায় আগুন নেভাতে সময় লাগছে বলে জানান তারা। তবে গ্যাস লাইন লিকেজ নিয়ে ভিন্নমত তিতাস কর্তৃপক্ষের। এখন পর্যন্ত আমি যেটা দিয়েছি বয়লার থেকে অ্যাক্সিডেন্ট হয়নি, এটা আমি এখন পর্যন্ত নিশ্চিত। রোববার কারখানাটি পরিদর্শনে যান শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, ডক্টর কামাল হোসেন সহ অনেকে। এ সময় সুষ্ঠু তদন্তের দাবি করেন তারা। শিল্পমন্ত্রী জানান আগুন লাগার পেছনে কারো গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে। যাদের গাফিলতি থাকবে তারা যে প্রতিষ্ঠানের হোক না কেন, যে সংস্থার হোক না কেন, শাস্তি পাবেই। মূল ঘটনাটা কিভাবে ঘটলো এটাকে বের করা। 22 বছর ধরে এই কারখানায় মেশিন অপারেটরের কাজ করছেন মনোয়ার হোসেন। শনিবারের আগুনে ঝলসে গেছে তার শরীর। সাইকেলের বাতাস চালে যেমন হালকা করে ওঠে, কিছুক্ষণ পরেই দেখি যে আওয়াজটা খুব জোরে হচ্ছে। এই আওয়াজটা জোরে হওয়ার পরে মনে হয় মিনিট খানেকের মধ্যে এই দুর্ঘটনা। এদিকে রোববারও কারখানার সামনে স্বজনদের খোঁজে অপেক্ষা করতে দেখা যায় অনেককে। জেলা প্রশাসনকে 10 জনের নিখোঁজ থাকার একটি তালিকাও দেন তারা। কখনো তাজরিন, কখনো রানা প্লাজা কিংবা টাম্পাকো, নামগুলো কেবল একটি থেকে একটি আলাদা হয়, কিন্তু শিল্পখাতে এক একটি দুর্ঘটনার কারণ ও ফলাফল একই রকম থাকে। একদিকে কর্তৃপক্ষের গাফিলতি, অন্যদিকে শ্রমিকদের মূল্যবান জীবন ঝরে যাওয়া।
এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভুক্তভোগীদের একটি প্রশ্ন, কবে থামবে এমন অকাল মৃত্যুর মিছিল? ইকরামুল আদনান, বৈশাখী সংবাদ, ঢাকা। রাজধানীর আজিমপুরে পুলিশের অভিযানে নিহত জঙ্গির পরিচয় প্রকাশ করেছে পুলিশ। তার নাম শামশেদ হোসেন ওরফে জামশেদ, বাড়ি রাজশাহীর বোয়ালিয়ায়। দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন এই তথ্য জানিয়েছেন। এদিকে ধরা পড়ার আগে শামশেদ ধারালো অস্ত্র দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন ময়না তদন্তকারী চিকিৎসক। নাজমুল সাঈদের রিপোর্ট। আজিমপুরের জঙ্গি আস্তানায় শনিবার রাতে পুলিশের অভিযানের সময় উদ্ধার হওয়া শিশুদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন গোয়েন্দারা। সেই তথ্যের সূত্র ধরেই নিহত জঙ্গির পরিচয় জানতে পেরেছেন তারা। নিহতের আসল নাম শামশেদ হোসেন, বাড়ি রাজশাহীর বোয়ালিয়ার মেহেরচণ্ডী গ্রামে। সে উদ্ধার হওয়া 3 শিশুর একজনের বাবা। রাজধানীর রূপনগরে পুলিশের অভিযানে জঙ্গি জাহিদ নিহত হবার পর জাহিদ ও নিজের পরিবার নিয়ে আজিমপুরের ওই বাসায় আত্মগোপন করেছিল শামশেদ। রোববার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এসব তথ্য জানানো হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে। তার সাংগঠনিক নাম যদিও করিম, তার ছেলের কাছ থেকে জেনেছি যে তার নাম নাকি শামশেদ হোসেন। তো তাদের তো এখন পালানোর জায়গা খুঁজে পাচ্ছে না, তো এই অস্থিরতার মধ্যে হয়তো তারা এখানে শেল্টার নেওয়ার চেষ্টা করেছে। আটক 3 নারীর পরিচয়ও জানতে পেরেছে পুলিশ। তারা হলো সাহেলা, শারমিন ও নিহত জঙ্গি শামশেদের স্ত্রী খাদিজা। তবে এগুলো ছদ্মনাম হতে পারে বলে ধারণা করছে পুলিশ। তাদের মধ্যে রূপনগরে পুলিশের অভিযানে নিহত জঙ্গি জাহিদের স্ত্রী রয়েছে বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করলেও পরে জানা গেছে কয়েকদিন আগেই সে পালিয়েছে। এদিকে রোববার বিকেলে জঙ্গি শামশেদের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। সে আত্মহত্যা করেছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসক ডাক্তার সোহেল মাহমুদ। তার গলায় আমরা একটা কাটথ্রট ইনজুরি পাই। সেই কাটথ্রট ইনজুরিটা ছিল আমাদের দৃষ্টিতে এটা একটা সুইসাইডাল কাটথ্রট ইনজুরি। ওই ইনজুরির কারণে সে মারা গেছে মেইনলি, এবং তার হাতে আমরা একটা বুম ব্লাস্টের আঘাত পাই। অন্যদিকে আটক হওয়া 3 নারী জঙ্গিকে কঠোর নিরাপত্তায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর উদ্ধার হওয়া 3 শিশুকে রাখা হয়েছে পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে। অভিযানের সময় জঙ্গিদের হামলায় আহত পুলিশ সদস্যদের চিকিৎসা দেওয়া হচ্ছে রাজারবাগ পুলিশ হাসপাতালে। নাজমুল সাঈদ, বৈশাখী সংবাদ, ঢাকা। সংবাদ এবার বিরতি, ফিরে এসে আরও থাকছে। কানাডা ও যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গুরুত্ব পাবে জঙ্গিবাদ দমন ও শরণার্থী ইস্যু, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। এবং ঈদ উপলক্ষে বৈশাখী টেলিভিশনের বর্ণাঢ্য আয়োজন রয়েছে। নাটক, সিনেমা, টেলিফিল্ম, মিউজিক্যাল শো আর শিশুদের জন্য অনুষ্ঠানমালা। আবার স্বাগত বৈশাখী সংবাদে।